চারদিকের আন্দোলনে ঢাকার জনজীবন অতিষ্ঠপ্রায়। ঘন ঘন এই আন্দোলন জনজীবনকে দুর্বিষহ করবে, এটা খুবই স্বাভাবিক। 26শে জানুয়ারি 2025 অবহেলিত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা তাদের ন্যায্য দাবি নিয়ে মাঠে দাঁড়ায়। পূর্বেই বলেছি, বর্তমান দাবি দেওয়া এত তীব্র আকার ধারণ করছে, ঢাকাবাসী সহ আমরা পুরো দেশবাসী ধৈর্যচ্যুত, যার ফলে এই শিক্ষকদের প্রতিও আমরা ত্যক্ত বিরক্ত। এরপরেও আমাদের ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দাবিগুলো নিয়ে মনোযোগী হওয়া উচিত। আমরা তাদের পরিস্থিতি সম্পর্কে খুব কম জানি এবং অনেক সময় জানার চেষ্টাও করি না। এই অজ্ঞতার কারণেই অনেক সময় তাদের ন্যায়সঙ্গত দাবিগুলো আমাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই এই বিষয়ে সচেতন হওয়া এবং তাদের সমস্যাগুলো উপলব্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা জানব কেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকেরা এত অবহেলিত এবং তারা কি বৈষম্যের শিকার হয়ে আসছেন এতকাল ধরে, তাদের প্রতি সরকার কতটা সদয় ছিল, আর কেনই বা তাদের দাবিগুলো জোরালো ও যৌক্তিক, এবং কেন সরকারকে তাদের দাবিগুলো বিশেষ দৃষ্টিতে দেখা প্রয়োজন। সকল প্রশ্নের উন্মোচন করব আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। প্রথমে চলুন জেনে নিই ইবতেদায়ী মাদ্রাসা কী এবং এর শিক্ষা কাঠামো কীভাবে গড়ে উঠেছে। ইবতেদায়ী মাদ্রাসা হলো মাদ্রাসা শিক্ষার প্রাথমিক স্তর, যেখানে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। এটি মূলত সাধারণ প্রাথমিক বিদ্যালয়ের মতোই, তবে এখানে ধর্মীয় শিক্ষার উপর একটু বেশি জোর দেওয়া হয়। 1984 সালে বাংলাদেশ সরকার প্রায় 18,000 ইবতেদায়ী মাদ্রাসাকে অনুমোদন দেয়, তবে সে সময় কোনো কার্যকর নীতিমালা বা শিক্ষা কাঠামো প্রণয়ন করা হয়নি। ফলে এগুলো বেশিরভাগই আনুষ্ঠানিকভাবে পরিচালিত হতে থাকে। পরবর্তীতে সরকারি এমপিওভুক্তকরণের আওতায় আনার পরও শিক্ষকদের আর্থিক ও সামাজিক মর্যাদার দিক থেকে অবহেলিতই রাখা হয়। চলুন এবার জেনে আসি এই অবহেলার কারণ এবং বৈষম্যের ধরন। প্রথম যে বৈষম্যটি করা হয় তা হলো প্রশাসনিক বিভাজনে ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে রাখা হয় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। অপরদিকে সাধারণ প্রাথমিক বিদ্যালয়গুলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে রাখা হয়। এটি এক বিরাট বৈষম্যের রূপকার। এই প্রশাসনিক বিভাজনের বৈষম্যের ফলে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন, যেখানে বৈষম্য স্পষ্ট রূপ পায়। দ্বিতীয়ত, বেতনে বৈষম্য। 1994 সালে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মাসিক 500 টাকা বেতন পেতে শুরু করেন। পরবর্তীতে তাদের বেতন ধাপে ধাপে বৃদ্ধি পেয়ে এখন প্রায় 15,000 টাকা হয়েছে। কিন্তু অপরদিকে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বেতন 1994 সালে ছিল 500 টাকা। সেই থেকে 2013 সালে ব্যাপক আন্দোলনের পর করা হয় 1000 টাকা এবং 2014 সালে 1250 টাকায় সেটি উন্নীত হয়। 2017 সালে কিছুটা পরিবর্তন আনা হলেও এটি ছিল খুবই অপ্রতুল। বর্তমানে প্রধান শিক্ষকরা মাত্র 2500 টাকা বেতন পাচ্ছে, যা একই কাজ করা প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের তুলনায় অত্যন্ত কম। যারা 15,000 এবং 2500 টাকার পার্থক্য বোঝেন, তারাই এখানে বৈষম্যটা স্পষ্টভাবে বুঝতে পারবেন। তৃতীয় আরেকটি বড় বৈষম্য হলো সুবিধা থেকে বঞ্চনা। ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো উৎসব ভাতা, পেনশন, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সুযোগ সুবিধা পান না। আরও রয়েছে নীতিমালারও ঘাটতি। 2018 সালে সরকার ইবতেদায়ী মাদ্রাসার জন্য একটি নীতিমালা প্রণয়ন করলেও সেটি যথাযথভাবে বাস্তবায়িত হয়নি। 2019 সালে 4,312টি মাদ্রাসাকে এমপিওভুক্ত করার কথা থাকলেও সেটি এখন পর্যন্ত কার্যকর হয়নি। এতক্ষণ শোনার পর অবশ্যই মনে হচ্ছে এবং হয়তো বা উপলব্ধি করতে পারছেন তাদের দাবির যৌক্তিকতা। ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের দাবিগুলো পূর্ণ যৌক্তিক, কারণ তারা প্রাথমিক শিক্ষায় অবদান রাখছেন এবং প্রায় 12 লক্ষ শিক্ষার্থীদের পাঠদান করছেন। সাধারণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতোই তারা একই ধরনের পাঠ্যক্রম ও দায়িত্ব পালন করেন। তাদের বেতন ও সুযোগ সুবিধা বাড়ানো হলে শিক্ষার মান উন্নতি হবে এবং শিক্ষার্থীদের আগ্রহ আরও বাড়বে। আমি মনে করি এখন সরকারের যা করণীয়, এর প্রথম হচ্ছে তাদের বেতন বৃদ্ধি। ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বেতন সাধারণত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমান করা উচিত। এটি বৈষম্য দূর করবে এবং তাদের আর্থিক সুরক্ষা এনে দেবে। এরপর হচ্ছে নীতি বাস্তবায়ন। 2018 সালের নীতিমালার বাস্তবায়ন এবং নতুন মাদ্রাসা এমপিওভুক্তকরণ জরুরি। তৃতীয় যা করা প্রয়োজন তা হচ্ছে সমান মর্যাদা। ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য সরকারকে সচেতন হতে হবে। তাদের দাবি বাস্তবায়ন করলে শিক্ষার মানও উন্নত হবে।
26 তারিখ যা ঘটেছে তা ইউনিভার্সিটি থেকে প্রাইমারি সকল শিক্ষকদের জন্য লজ্জা, এটি জাতির জন্য লজ্জা। ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকেরা শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাদের প্রতি বছরের পর বছর ধরে যে অবহেলা করা হচ্ছে তা অমানবিক। তাদের দাবিগুলো শুধু যৌক্তিকই নয় বরং শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নের জন্য প্রয়োজনীয়।